আসসালামু আলাইকুম। সর্বশেষ সার্কুলার অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি কি ধরনের পরিবর্তন এসেছে এবং কি কি ধরনের পরিবর্তন আসতে পারে আমাদের অটোপাস যে এইটার যে প্রভাবটা রয়েছে সেইটার ফলে, এই বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। চলো আমরা দেখি। চলো প্রথমে আমরা রিকোয়ারমেন্ট যেটা রয়েছে এইটা একটু অ্যাকচুয়ালি দেখি। রিকোয়ারমেন্টটা অ্যাকচুয়ালি কত রয়েছে এখানে। রিকোয়ারমেন্টটা রয়েছে এখানে মানবিক যেটা এ ইউনিট, যেটা এখানে রিকোয়ারমেন্ট রয়েছে ন্যূনতম জিপিএ তোমার এসএসসি এবং এইচএসসি তে কত থাকতে হবে, 3.00 থাকতে হবে এবং টোটাল কত হইতে হবে, টোটাল 7.0 হইতে হবে। এটা হলো সর্বনিম্ন রিকোয়ারমেন্ট। এটা না থাকলে তুমি ভর্তি পরীক্ষা রাজশাহীর দিকে তোমার তাকানোই পাপ। আর যদি তোমার এটা ফুল থাকে মানে 5 থাকে তাহলে তোমার কোনো কথাই নাই। তারপর বাণিজ্য ইউনিট যেটা, এটা হলো বি ইউনিট। এখানে তোমার এসএসসি এবং এইচএসসি 3.50 এটা কত, এটা হলো ন্যূনতম। টোটাল পাইতে হবে কত, টোটাল পাইতে হবে 7.50। তারপরে বিজ্ঞান বা সি ইউনিট যেটা রয়েছে এখানে 3.50 এটা হলো ন্যূনতম। টোটাল পাইতে হবে কত, টোটাল পাইতে হবে 8.00। তাহলে তোমার মনের মধ্যে প্রশ্ন জাগতেছে ভাইয়া 7.00 এই 7.50 8.00 এই যে জিপিএ গুলো রয়েছে, এই জিপিএ থাকলে কি তাহলে আমি সহজেই ভর্তি পরীক্ষা দিতে পারবো? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা অ্যাকচুয়ালি কি সেটা অ্যাকচুয়ালি আমরা এখন দেখবো। চলো, এটা হলো সর্বনিম্ন বা ন্যূনতম, আর কোনো পরিবর্তন ঘটবে না। রাবিতে কি রয়েছে আমাদের, রাবিতে রয়েছে হলো সিলেকশন রয়েছে রাবিতে। তার মানে রাবিতে তুমি যদি আবেদন করো তাহলে পরীক্ষা দিতে পারবে না, তুমি যদি সিলেকশনে টিকো তারপরে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা। তো আমরা যদি দেখি এ ইউনিট যেটা রয়েছে, এটা আর্টস ইউনিট যেটা রয়েছে, সেখানে তোমার সায়েন্সের সর্বশেষ জিপি অনুযায়ী কত চান্স পেয়েছে এবার, 3.83 এটাতে চান্স পেয়েছে। সরি, এটা সায়েন্স। এবং আর্টস এখানে কত চান্স পেয়েছে, 4.17 এ চান্স পেয়েছে। এবং কমার্সে কত পেয়েছে, 3.50 তে চান্স পেয়েছে। তো তুমি তো এবার অটো পাস করছো, তোমার সায়েন্স থেকে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার জিপিএ 4 পয়েন্ট, তুমি তারপরে আর্টসে 4 পয়েন্ট আসছে, তোমার কমার্সের 4 পয়েন্ট, তাহলে তুমি ভাবতেছো ভাইয়া আমি তাহলে পরীক্ষা দিতে পারবো? ভাই এরকম কিন্তু না। অটো পাস দেওয়ার ফলে এবার প্রচুর পরিমাণে কি হবে, এ প্লাস হবে, প্রচুর পরিমাণে এ প্লাস আসবে। আর যখন এ প্লাস চলে আসবে তখন কি হয়ে যাবে, তখন এই জিপিএ রিকোয়ারমেন্ট যেটা সিলেকশনের যে রিকোয়ারমেন্ট, এটা আরো কি হয়ে যাবে, বেড়ে যাবে। তোমার এক প্রকার ধরতে পারো তোমার এই জিপিএটা হলো কাটমার্ক, এই কাটমার্কটা তোমার কি হবে, আরো বেড়ে যাবে, কারণ জিপিএ বেশি এখানে। আর তারা সর্বোচ্চ 72,000 পরীক্ষার আয়োজন করবে, এটা ধারণা করা যাচ্ছে আর কি। প্রত্যেক বছর এরকমই করে আসতেছে, দেখা যাক এবার অ্যাকচুয়ালি তারা কি করে। তো দেখো এই যে এ যেটা রয়েছে, এ তে যেটা রয়েছে সেখানে তোমার সর্বশেষ জিপিএ দিয়ে কততে চান্স পাইছে, 3.83 দিয়ে চান্স পেয়েছে। তো তোমাদের অ্যাকচুয়ালি উচিত, যারা তোমরা রাবিতে ভর্তি পরীক্ষা দিবা, রাবিতে কিন্তু সেকেন্ড টাইমও রয়েছে, তো যারা তোমরা পরীক্ষা দিবা তারা অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে এক প্রকার আন্দোলন করা উচিত, মানে কথা বলা উচিত যে এবার সিলেকশন কি করা উচিত, সিলেকশন তুলে দেওয়া উচিত। ভাই কোথাও তো সিলেকশন নাই, রাবিতে কেন সিলেকশন থাকবে, ব্যাপারটা এরকম না। আর সিলেকশন হওয়ার ফলে যাদের জিপিএ কম তারা কি করে, এখানে পরীক্ষা দিতে পারে না। 20-এ কিন্তু অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে নাই। 20-এ যখন অটো পাস দিয়েছে তারপর অনেক স্টুডেন্ট এখানে ভর্তি পরীক্ষা দিতে পারে নাই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। জিপিএ কম দেখে তুমি যে খারাপ স্টুডেন্ট এমন না ভাই। এ মাইনাস পেয়ে তারপর যে জিপিএ দিয়ে রাবিতে পরীক্ষায় দেওয়া যায় না, সেই জিপিএ দিয়ে তোমার ঢাবিতে চান্স পেয়েছে, চবিতে চান্স পেয়েছে বা জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপর দেখো বি যেটা কমার্স ইউনিট যেটা, এখানে প্রায় সবাই সিলেক্টেড হয়ে যায়, এখানে কোনো প্যারা থাকে না। তারপরে সি সায়েন্স ইউনিট যেটা রয়েছে, এখানে যারা সায়েন্স থেকে ভর্তি পরীক্ষা দেবে তাদের কত লাগবে, 4.42 লাগবে। আর্টস থেকে যারা দেবে 5.00 লাগবে, কমার্স থেকে 5.00 লাগবে। বলতে পারো ভাইয়া সি সায়েন্স এখানে আবার আর্টস কমার্স কিসের জন্য, এদের জন্য কিছু সাবজেক্ট নির্দিষ্ট করা রয়েছে। যেমন ঢাকা ইউনিভার্সিটির এখন যে ইউনিটগুলো রয়েছে কিন্তু সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে। সো এইরকম ব্যাপারটা। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো। অটো পাসের ফলে যদি ওইরকম করে রেজাল্টটা তারা দেয়, এ প্লাস অনেক বেড়ে যাবে। এ প্লাস যদি বেড়ে যায়, সিলেকশনের যে কাট জিপিএ এটাও কিন্তু বেড়ে যাবে। এরকম করে তখন কিন্তু আর মিলবে না। এটা প্রত্যেক বছর চেঞ্জ হয়। 2020-এ অটো পাস দেওয়ার ফলে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে না রাবিতে, যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়তেছে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তারপর দেখো ইন্ট্রোডাকশন, তারপর ফুল রোড ইউনিটের এটা নিয়ে আলোচনা করবো। আমরা মেইনলি এই ইউনিট নিয়ে কাজ করব এবং বি যেটা রয়েছে সেটা নিয়ে কাজ করব। এই ইউনিট এখানে আর্টস ইউনিট, বি ইউনিট যেটা
এটাতেও কিন্তু সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে, যেটা কমার্স ইউনিট অ্যাকচুয়ালি। তো দেখো ফুল রোড ম্যাপ যেটা এই ইউনিটের, এখানে অ্যাকচুয়ালি কিভাবে কোশ্চেন করা হচ্ছে। এখানে ইংলিশ 35%, বাংলা 35% এবং জিকে কত পার্সেন্ট, 30%। 35 কত, এখানে 70 আর 30%, তাহলে 100, টোটাল এখানে 100%। এখানে কিন্তু নো জিপিএ মার্ক, জিপিএ মার্ক কিন্তু তাহলে এখানে নাই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এটা কিন্তু আমাদের পার্সেন্ট। আর কোশ্চেন অ্যাকচুয়ালি কয়টা, কোশ্চেন অ্যাকচুয়ালি কয়টা এটা আমরা দেখবো। কোশ্চেন দেখো এখানে রয়েছে বাংলা 28, ইংলিশ 28 এবং এই যে জিকে যেটা রয়েছে, এই জিকে কত, জিকে হইলো আমাদের এখানে 24টা। আশা করি বুঝতে পারছো। টোটাল কোশ্চেন কত, এখানে টোটাল কোশ্চেন হইলো 80টা হইলো এখানে টোটাল কোশ্চেন। এটা যোগ করলে পেয়ে যাবে এই যে 8 8 16 4 0, তারপরে 2 4 6 8, এখানে তুমি কিন্তু সহজে এটা পেয়ে যাচ্ছ। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা। 80টা হইলো কি কোশ্চেন, 80টা কোশ্চেন। বাট পার্সেন্টেজ করলে কত হয়, পার্সেন্টেজ করলে এই যে বাংলা এটা হয় 35, তারপরে ইংলিশ এটা হয় 35 এবং জিকে যেটা এটা হয় কত, 30%। এটা হইলো আমাদের কত, এটা হইলো আমাদের হইলো এ ইউনিট ইজ এ ফুল রোড ম্যাপ সেটা। এখানে প্রত্যেক প্রশ্নের মান কত, প্রত্যেক প্রশ্নের মান কিন্তু 1.25। অন্যান্য গুলোতে তুমি 1 করে পাচ্ছ, বাট এখানে তোমার প্রশ্নের মান কত, 1.25। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তারপরে যদি আমরা দেখি, চলো নেক্সট এটা দেখি আমরা একটু। এই যে এটা রয়েছে আমাদের, এটা হলো আমাদের বি ইউনিট যেটা রয়েছে, বি ইউনিট। এটার ফুল রোড ম্যাপটা আমরা একটু দেখি। ইংলিশ 25, বাংলা 15, আইসিটি 15 এবং জিকে প্লাস ম্যাথ 45%। এটার কিছু আপডেট আসতে পারে বিভিন্ন জায়গা থেকে, তারা বিভিন্ন সময় কোশ্চেন করে থাকে না। এটার আপডেট আসলে আমরা এটা সম্পর্কে ডিটেইলস তোমাদেরকে জানাই দেবো। এখন পর্যন্ত তোমরা এটাই জেনে থাকো, এটাই সর্বশেষ সার্কুলার অনুযায়ী এইরকম। তো দেখো আমি যদি তোমাদের একটু উপকার করতে চাই, রাবিতে সহজেই কমন যদি পেতে চাও, এই সাবজেক্ট যেগুলো রয়েছে, এই টপিকস গুলো রয়েছে, এই টপিকস এর ফ্রি ক্লাস রয়েছে। জাস্ট কি করতে হবে, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তুমি কি করবে, হোয়াটসঅ্যাপে নক দিবা, তাহলে তোমাকে এই যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো তোমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। এখানে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সেন্টেন্স, টেন্স, ভয়েস চেঞ্জ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তার মানে ইংরেজি যে ভিতগুলো রয়েছে, একেবারে ভিত, এই ভিতগুলো কিন্তু তোমার সহজেই গড়ে উঠবে এই ক্লাসগুলো করার মাধ্যমে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো এই ক্লাসগুলো নেওয়ার জন্য জাস্ট কি করতে হবে, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দিবা, তাহলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এই ক্লাসগুলো। এই ক্লাসগুলো ফ্রি মনে করে তুমি ভাববা যে ক্লাসগুলো কিরকম, ভাই একবার নিয়েই দেখো না ক্লাসগুলো কিরকম। ক্লাসগুলো একবার করলে ক্লাসের প্রেমে পড়ে যাবা, বুঝতে পারছো। তারপরে দেখো আমাদের 3টা ব্যাচ রয়েছে, আমরা যেরকম করে ক্লাস নেই, তুমি যদি ক্লাসটা দেখে থাকো তারপরে বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমাদের ব্যাচে কিভাবে ক্লাস নেওয়া হয়। তো আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 একটা ব্যাচ রয়েছে, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইমের ফাউন্ডেশন 1। এখানে কাদের অ্যাকচুয়ালি, এটা কাদের জন্য, এটা হলো ভাই ফার্স্ট টাইমারদের জন্য। তুমি এখানে যদি ঢাবি কোর্সের এই যে যেটা রয়েছে আর কি কোর্সটা যদি তুমি যদি কেনো, তাহলে যাবতীয় ইউনিভার্সিটির কোর্স তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে, তোমার কোনো সমস্যা নেই। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 যেটা সেটা। ধরো সামনে বিউপি পরীক্ষা, বিউপি স্টাইলে পড়ানো হবে, আর ইউ পরীক্ষা আর ইউ স্টাইলে, জেও পরীক্ষা জেও স্টাইলে, সিও পরীক্ষা সিও স্টাইলে পড়ানো হবে। তার মানে সবগুলো কোর্সে তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। ঠিক সেম সেটা হলো সেকেন্ড টাইমের ফাউন্ডেশন 2। সেকেন্ড টাইমে তুমি যতগুলো ভর্তি পরীক্ষা দিতে পারবা সবগুলো তোমাকে ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। দেখো বিউপি থেকে শুরু করে জিএসটি পর্যন্ত যতগুলো এক্সাম হবে সবগুলো কিন্তু তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে এই 2টা কোর্সে যদি তোমরা ভর্তি হয়ে যাও। আমি কিসের জন্য এটা বললাম, কারণ বিউপি তো সবার আগেই পরীক্ষা হয়, আশা করি এবার ডিসেম্বরে পরীক্ষা হতে পারে। তারপরে বিউপি আর একবার সর্বশেষ যেটা হয় সেটা হলো জিএসটি। তো তারপরে বিউপি এফএডব্লিউএস এফট্রিপলএস ফাউন্ডেশন 1 একটা কোর্স রয়েছে, এটা জাস্ট বিউপির জন্য। তোমরা যারা জাস্ট বিউপির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ তাহলে এখানে তোমরা নক দিতে পারো। দেখো আমাদের অ্যাকচুয়ালি কি কি রয়েছে, আমরা কিন্তু গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই, যেখানে তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। ফেসবুক লাইভ না, আমরা গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই। তারপরে দেখো এখানে কিন্তু আমরা এই যে ঢাকা ইউনিভার্সিটির জন্য অল সাবজেক্ট, যা যা সাবজেক্ট লাগবে সবগুলো কিন্তু ক্লাস নেওয়া হবে। ক্লাস এক্সাম হবে, মেমোরাইজিং এক্সাম হবে, সবগুলোতেই সেম ক্লাস এক্সাম, মেমোরাইজিং এক্সাম। দেখো যে বিষয়গুলো তুমি পড়ে নিলেই পারবা, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, তারপরে আরো যে বিষয়গুলো রয়েছে আমাদের গ্রুপ ভার্ব, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই যে হালকা পাতলা মুখস্থ টাইপ যেগুলো না, সেটা তুমি যদি একটু পড়ো তাহলে পারবা। তো এই বিষয়গুলো পড়ার পর তোমার মনে হচ্ছে যে আমি পরীক্ষা দিতে পারতাম, ভালো হইতো। তো সেটা কি করা হয়েছে জানো, নির্দিষ্ট একটা পেজ দেওয়া হয়েছে যে এই পেজ বা এত নাম্বার থেকে এত নাম্বার পর্যন্ত এখন পড়ো, এটার উপর তোমার কি হবে, পরীক্ষা হবে। তো এটা হলো মেমোরাইজিং পরীক্ষা। আর ক্লাস যখন 5টা হয়ে যায় তখন এই 5টা ক্লাসের উপর আলাদা পরীক্ষা হয়। আচ্ছা আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো তোমার সিটটা এনশিওর করার জন্য এই যে নাম্বারটা রয়েছে, এখানে তুমি বিকাশ, নগদ বা রকেটে ক্যাশ ইন বা সেন্ড মানি করে তুমি নক দিতে পারো, তাহলে তোমাকে ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। তারপর দেখো আমি যদি দেখাই, আমাদের একটা স্ট্রং মেন্টর প্যানেল রয়েছে।
আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে রয়েছে আমাদের জারিন তাসনিম আপু, যার ম্যারিট হইলো 27তম, ইনি আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল, এখন ঢাকা রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ তে রয়েছে। ঢাকা ইউনিভার্সিটির পৃথা আপু রয়েছে, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দিনা আপু রয়েছে, আর আমরা রয়েছি। তো দেখো তোমার দিনটা 24 ঘন্টা যে কোনো প্রশ্নের সমস্যা জাস্ট আমাদেরকে নক দেবো, আমরা সেটা তোমাকে সলভ করে দেবো। কনফিউশন কোশ্চেনে তোমার অনেক বেশি টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে, সেটা জাস্ট কি করবা, আমরা যারা মেন্টর রয়েছে আমাদেরকে তুমি নক দেবা, আমরা সেটা তোমাকে সলভ করে দেবো। এটার পিছনে তোমার টাইম ওয়েস্ট করতে হবে না। একটা প্রশ্নের পিছনে তুমি যদি 20 মিনিট টাইম ওয়েস্ট করো, এই 20 মিনিটে কিন্তু তুমি আরো 20টা এমসিকিউ করতে পারবা। এমনও হতে পারে 20টার মধ্যে থেকে একটা কমন পেয়ে যেতে পারো। তাহলে কি করতে হবে, কনফিউশন কোশ্চেন যেগুলো সেগুলো তোমাকে মেন্টরকে দিয়ে দিতে হবে, মেন্টর সেটা সলভ করে দিবে। দেখো সাম ট্যাক্স অ্যাবাউট টু সাকসেস, সাকসেসের কিছু ট্যাক্স রয়েছে, তুমি সহজেই রাবিতে কিভাবে ক্র্যাক করবা এটা যদি আমি একটু দেখাই। দেখো ইংরেজি প্রথম পত্র যেটা, এটা থেকে তেমন একটা কোনো কোশ্চেন আসে না, প্রথম পত্র থেকে কি আসতেছে না, কোশ্চেন কিন্তু আসতেছে না। প্যাসেজ থেকে কি করতে পারে, প্রশ্ন আসতে পারে, বিভিন্ন ধরনের প্যাসেজ তোমার সামনে তুলে দিয়ে ধরতে পারে, এই প্যাসেজ থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে এখানে, বিশেষ করে শূন্যস্থান টাইপ যে কোশ্চেন গুলো করা হয় বা এখানে ভোকাবুলারি থাকতে পারে, এটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করতেছে। তাহলে তোমার প্যাসেজটাও কিন্তু সলভ করতে হবে, আর প্যাসেজ গুলো সলভ করে দেওয়া হয়। তারপরে দেখো এখানে রয়েছে একটা বিষয়, বাংলা প্রথম পত্র থেকে এবার মাত্র 20%-এরও কম প্রশ্ন আসে। দেখো এবার যে 20%-এর কম প্রশ্ন আসে, তার মানে যে প্রত্যেকবারে 20%-এর কম আসবে বা আসবে না, এমন কিন্তু না, এমন কিন্তু অ্যাকচুয়ালি না। এবার 20% আসছে, সামনে বার বেশি আসতে পারে। তারা অ্যাকচুয়ালি চায় একেবারে যেটা চলতেছে এরকম না রাখতে, কিছু পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করে তারা। সো এরকম কিন্তু পরিবর্তন হতে পারে, এই বিষয়টা একটু তোমরা দেখবা। বাংলা দ্বিতীয় পত্র প্রায় 80% প্রশ্ন কমন আছে। বাংলা দ্বিতীয় পত্র আমাদেরকে কি করতে হবে, ভালোভাবে পড়তে হবে, এই বিষয় থেকে আমরা এটাই ধারণা নিতে পারলাম। আর কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমরা দেখছি এখানে বাংলা দ্বিতীয় পত্র যেটা রয়েছে এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসতেছে। তো এটার জন্য তোমার কি করতে হবে, অভিযাত্রী যে বইটা রয়েছে এই বইটা তুমি ফলো করতে পারো। তারপরে জিকে কিন্তু এখানে ভাই প্রচুর পড়তে হবে, জিকে সচরাচর নর্মাল যে জিকে গুলো রয়েছে এগুলো থেকে প্রশ্ন কমন আসে, সো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। জিকে যে টপিকস গুলো আছে আমরা ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো, টপিকস গুলো যদি ক্লিয়ার করো তাহলে তুমি কমন পেয়ে যাবা। জিকের জন্য তুমি খন্দকার জিকে যেটা রয়েছে এটা তুমি ফলো করতে পারো। এবারও সেকেন্ড টাইম থাকবে, এটা কোনো প্যারা করার দরকার নাই। যেটা একবার হয় সেটা সহজে তার পরিবর্তন করতে পারে না। বাংলাদেশে যেটা যখন একবার হয়েছে সেটা পরিবর্তন হয় না, মাঝে মধ্যে হয়। যে জিনিসের একবার দাম বাড়ে এটা ভাই কখনোই আর কমে না, মানে বাজে একটা অবস্থা। তারপর দেখো প্রশ্ন ব্যাংক এর উপর নির্ভর থাকলে চলবে না। তুমি মনে করতে পারো যে ভাইয়া কোশ্চেন ব্যাংক থেকে তো কমন আসতেছে, তোমার কি হবে জানো, বিগত প্রশ্ন থেকে তুমি অনেক প্রশ্ন কমন দেখতে পারবা, 20-21 সেশন দেখতে পারবা, তার আগে সেশন দেখতে পারবা, তারপরে একটা সেশন দেখতে পারবা। কিন্তু এই যে গত যে সেশন গুলো গেল 22, 23, 24, এই যে সেশন গুলা, এই সেশন গুলাতে কিন্তু পুরাই ভাই মানে বাজে একটা অবস্থা। পুরাই কি করছে, কোশ্চেন ব্যাংক থেকে তারা দেয় নাই, তারা প্রশ্নের ভর একটু চেঞ্জ আসছে। তারা কি করছে, কোশ্চেন ব্যাংক থেকে আর তেমন একটা রিপিট করে নাই, তারা এখানে নতুনত্ব নিয়ে আসছে। কোশ্চেন ব্যাংক তুমি পড়বা, ঠিক আছে পড়বা, আমরা মানা করতেছি না, আমরাও বলবো তোমাদেরকে পড়ার জন্য, ব্যাসে এখান থেকেও পড়ানো হবে, পরীক্ষাও নেওয়া হবে। বাট কোশ্চেন ব্যাংকের উপর যে একেবারে নির্ভরশীল, তোমার আগের ভাইয়ারা বলছে যে ভাইয়া কোশ্চেন ব্যাংক থেকে কমন আসছে তাহলে তো পড়লেই হয়ে যাচ্ছে, এমন কিন্তু অ্যাকচুয়ালি করা যাবে না। গত বছর তার আগের বছর কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখলাম যে কোশ্চেন ব্যাংকের উপর নির্ভরশীল হইলে হবে না, যেটা রাবিতে হয়ে আসে তারা। তারপরে ইউনিট প্রপার গাইডলাইন্স, মানে একটা গাইডলাইন দরকার প্রপার, যার মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা কখন কোন বিষয়গুলো পড়া লাগবে, কি কি পড়া লাগবে, কতটুকু পড়া লাগবে, এই বিষয়গুলো। তারপরে দেখো কিছু এখানে শর্ত রয়েছে আর কি। তো ইংলিশ পাওয়ার জন্য শর্ত, ল পাওয়ার জন্য শর্ত, অ্যাভারেজ মার্ক যেটা, এগুলো অ্যাকচুয়ালি নির্ভর করে সম্পূর্ণ তাদের উপর, তারা অ্যাকচুয়ালি কিরকম কি করবে এই যে ব্যাপারগুলো। তো তাদেরই সিদ্ধান্ত থেকে আমরা তোমাদেরকে একটু বোঝাই দিব যে কোন বিষয়ে কতটুকু কি মার্ক লাগবে, কোন সাবজেক্ট পেতে হলে তোমার কতটুকু যোগ্যতা লাগবে, সবগুলো আমরা একটু ডিটেলস আলোচনা করব। চলো এখানে আমরা দেখি। এটা প্রথমত আমরা আলোচনা করবো এই ইউনিট নিয়ে। তোমার যদি দেখতে সমস্যা হয়, জুম করে যদি বুঝতে না পারো, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো, নাহলে হোয়াটসঅ্যাপে নক দিও যে ভাইয়া এই স্লাইডটা যদি আমাকে দিতেন তাহলে ভালো হতো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তুমি নক দিলে পেয়ে যাবা, কোনো সমস্যা নাই এখানে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। দেখো পরীক্ষার ধরন, এখানে পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষা কিন্তু এমসিকিউ টাইপে হবে। সময় তোমার হইলো 1 ঘন্টা, কিন্তু প্রশ্ন সংখ্যা কত, এখানে প্রশ্ন সংখ্যা হইলো তোমার 80টা, মার্ক কত 1.25 করে, পূর্ণ মান এখানে 100 হলো এখানে
পূর্ণমান। তারপর দেখো এমসিকিউ এর 5 নম্বর কত, এমসিকিউ 5 নম্বর হলো 40। আর এই ইউনিটের অধীনে কিন্তু এই যে চিত্রকলা, তারপরে প্রাচ্যকলা, সাবচিত্র, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন রয়েছে, এগুলো পাওয়ার জন্য তোমার ব্যবহারিকের 5 নম্বর কত, 40, এটা তোমার অবশ্যই পাওয়া লাগবে। তাহলে তোমার এমসিকিউ তে প্রথমে তো 40 পাওয়াই লাগবে, তারপরে তুমি যদি আবার এই সাবজেক্টগুলো পেতে চাও সেখানে ব্যবহারিকে তোমার পাস মার্ক কত, পাস মার্ক হলো 40। তাহলে তুমি আশা করি বিষয়টা বুঝতে পারছো। প্রশ্ন 80টার মধ্যে 40টা ঠিক হইতে হবে এমন কিন্তু না, এটা কিন্তু এমন না, এটা আবার এরকম ভাবিও না। ব্যাপার হলো কি 100 এর মধ্যে তোমার 40 মার্ক পেতে হবে, 100 এর মধ্যে কত মার্ক পেতে হবে, 40 মার্ক পেতে হবে। দেখো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তিনটা বিষয় এখানে পরীক্ষা হবে। বাংলাতে 35, ইংরেজিতে 35 এবং সাধারণ জ্ঞানে কত, সাধারণ জ্ঞানে হইলো 30। এই টোটাল নাম্বার কত, টোটাল নাম্বার হইলো 100 নম্বর। এটা হলো কিন্তু মান বন্টন। এটা কি ভাই, এটা হলো মান বন্টন। প্রশ্ন সংখ্যা থাকবে কত, প্রশ্ন সংখ্যা থাকবে 28, 28, 24। বাংলাতে 28, ইংরেজিতে 28, সাধারণ জ্ঞানে 24। আশা করি তুমি এই বিষয়টা অ্যাকচুয়ালি বুঝতে পারছো। দেখো দর্শন, দর্শন পাওয়ার জন্য কি কি শর্ত রয়েছে, আমি এখানকার যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলো সাবজেক্টেরই একটু শর্তগুলো বলতেছি, তুমি একটু মনোযোগ দিয়ে যাচ্ছ না। দেখো দর্শন, দর্শন পাওয়ার জন্য তোমার এইচএসসি পর্যায়ে 200 নম্বরের যুক্তিবিদ্যা পড়েছে তাদের জন্য 30% আসন বরাদ্দ থাকবে। তাহলে দর্শন সবাই পাবে, সমস্যা নাই, কিন্তু যারা যুক্তিবিদ্যায় পড়ছে তাদের জন্য 30% আসন এটা বরাদ্দ থাকবে। মানে ওদের জন্য, ভাই ওরা ওই বিষয় নিয়ে পড়াশোনা করে আসছে, ওদেরকে ওই সাবজেক্ট দিবে না তো কাদেরকে দেবে? তারপরে ইতিহাস, যারা এসএসসি পর্যায়ে ইতিহাস বিষয় ছিল তাদের জন্য 40টি আসন সংরক্ষিত থাকবে। তাহলে ইংলিশ ডিপার্টমেন্টের যে কয়েকটা আসন তার মধ্যে 40টা আসন কাদের জন্য থাকবে, ইতিহাসের জন্য থাকবে। ইংরেজি, ইংরেজি বিভাগে ভর্তির জন্য এমসিকিউ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ইংরেজি অংশে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে 1200 জন পরীক্ষার্থী 50 নম্বরের কি দিতে পারবে, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার 5 নম্বর হলো 20। শুধুমাত্র লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা ও আপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। তার মানে ইংলিশ সাবজেক্ট পাওয়ার জন্য শুধু তোমার এমসিকিউ যথেষ্ট নয়, ইংলিশ সাবজেক্ট পাওয়ার জন্য তোমার কি করতে হবে, এখানে রিটেনও পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু একটা ইনফরমেশন, অন্যদিকে কিন্তু এরকম ইনফরমেশন নাই। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তারপর দেখো মানে শর্তটা নাই। তারপর বাংলা যেটা রয়েছে, বাংলা, বাংলা তোমার প্রার্থীর যে তুমি পরীক্ষা দিচ্ছ আর কি, তুমি স্টুডেন্ট, এইচএসসি বা সমমান পর্যায়ে বাংলা বিষয়ে 200 নম্বরে পঠিত হতে হবে আর কি, এটা তোমার অবশ্যই লাগবে। তুমি যদি অন্য কোনো ইয়েতে হয়ে থাকো আর কি, অন্য কোনো ইয়েতে পড়ে থাকো তাহলে কিন্তু হবে না। তার মানে তোমার বাংলাতে 200 নম্বর এটা তোমার পড়তে হবে। মোট আসনের 75% আসন এইচএসসি মানবিক শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য কি থাকবে, অবশিষ্ট থাকবে। 25% আসন মানবিক শাখা ব্যতীত অন্যান্য শাখার শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত। বাংলা বিভাগে ভর্তির জন্য এমসিকিউ পরীক্ষায় বাংলা অংশে 35-এর মধ্যে 15 নম্বর পেতে হবে। দেখছো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা কন্ডিশন রয়েছে। তাহলে তুমি সহজেই চান্স পেয়ে গেলা, সাবজেক্ট পেয়ে যাবে এমন কিন্তু অ্যাকচুয়ালি না, অনেক কিছু কিন্তু কন্ডিশন রয়েছে এখানে। তারপরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তির জন্য পৃথক কোনো শর্ত নাই। আরবি বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীকে দাখিল ও আলিম পাস হতে হবে, অথবা দাখিল সহ এইচএসসি পাস হতে হবে, অথবা এসএসসি বা এইচএসসি পর্যায়ে আরবি থাকতে হবে। এক কথা তোমার মাদ্রাসার ছোঁয়া তোমার থাকতে হবে, মাদ্রাসার ছোঁয়া ছাড়া তুমি এখানে সাবজেক্টটা পাবা না। ইসলামিক স্টাডিজ এর জন্য 90% সিট বরাদ্দ থাকবে দাখিল ও আলিম পাস অথবা দাখিল সহ এইচএসসি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য। সঙ্গীত, সঙ্গীত বিভাগে ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউ পরীক্ষার 5 নম্বর হবে 40, এমসিকিউ পরীক্ষায় 40 নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য 100 নম্বরের ব্যবহারিক পরীক্ষা হবে, সেখানকার 5 নম্বর হইলো 40। এটার উপর ভিত্তি করে মেধা তালিকা চূড়ান্ত করা হবে। নাট্যকলা ঠিক সেম ভাবে করা হবে, এখানে 40 নম্বর পাস করতে হবে। ফার্সি ও ভাষা সাহিত্য, এখানে কন্ডিশন রয়েছে। ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের জন্য যে সকল শিক্ষার্থী এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষায় 200 পরীক্ষার ফার্সি অথবা আরবি পড়ে আছে তাদের জন্য 50% সিট কি থাকবে, বরাদ্দ থাকবে। বাকি 50% অন্যান্যদের জন্য বরাদ্দ থাকবে। উর্দু সংস্কৃতি আইনটা দেখি আমরা, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আইন। এমসিকিউতে বাংলা ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম যোগ্যতা সূচক 45% পাইতে হবে। তার মানে আইন যদি তুমি পেতে চাও তাহলে তোমার 45% মার্ক লাগবে ন্যূনতম ভাবে, ন্যূনতম পৃথকভাবে বাংলা ও ইংরেজিতে। আইন ও ভূমি প্রশাসন, এখানে তোমার ওই 40% লাগবে। তুমি যদি নর্মাল যে আইন যেটা সেটাতে 45% এবং আইন ও ভূমি প্রশাসন যেটা সেটাতে তোমার কত লাগবে, 45%। তারপরে অর্থনীতি, অর্থনীতি বিভাগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের এইচএসসি পর্যায়ে গণিত, অর্থনীতি বিষয়ে 200 নম্বর পঠিত হতে হবে, কমপক্ষে A- গ্রেড থাকাই লাগবে তোমার অর্থনীতিতে, না হলে কিন্তু তুমি সাবজেক্টটা পাবা না। রাষ্ট্রবিজ্ঞানের শর্ত নাই, সমাজবিজ্ঞানের শর্ত নাই, সামাজিক তারপর সমাজকর্মের শর্ত নাই, তারপরে সাংবাদিকতা যেটা রয়েছে, জার্নালিজম, এটাতে শর্ত নেই।
তারপরে ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে শর্ত নেই, লোক প্রশাসন এটাতেও কোনো আলাদা করে শর্ত নেই। নৃবিজ্ঞানে আবার শর্ত রয়েছে কি, নৃবিজ্ঞান বিভাগ ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউ পরীক্ষায় ইংরেজিতে যোগ্যতা সূচক 40% মার্ক পেতে হবে। মোট আসন সংখ্যার 60% বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য, 30% মানবিক এবং 10% বিজনেস স্টাডিজ এর জন্য। ফোকলোরের জন্য কোনো আলাদা শর্ত নেই, আর বাকিগুলোর এটা তোমার আলাদা আলাদা করে তোমার কি করতে হবে, এই যে ব্যবহারিক যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো। তো আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো, সবগুলোর কিন্তু আলাদা আলাদা করে যোগ্যতা রয়েছে। এই যোগ্যতা যদি তুমি ফিল আপ না করতে পারো তাহলে কিন্তু কখনোই সাবজেক্ট পাবা না। তারপরে যদি আমরা বি ইউনিট দেখাই, এখানে বি ইউনিটের এখানে টোটাল মার্ক কত, যেটা আমরা আগে দেখাইছিলাম, বাংলা 15, ইংরেজি 25, ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা 30 এবং হিসাব বিজ্ঞান 30। এটা কাদের জন্য, ব্যবসায়ী গ্রুপ যারা রয়েছে তাদের জন্য। আর যারা অবাণিজ্য তাদের জন্য কি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও আইসিটি, এই টোটাল হইলো 100 মার্ক। এখানে বাণিজ্য এবং অবাণিজ্য, অবাণিজ্য কারা, অবাণিজ্য যারা বাণিজ্য না, যারা বাণিজ্য ইউনিটে পরীক্ষা দিবে কিন্তু যারা বাণিজ্য না, তারাই হইলো কি এখানে অবাণিজ্য। তারপরে বিভাগ ইনস্টিটিউট রয়েছে, এখানে হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এখানে আলাদা আলাদা করে সিট সংখ্যা ভাগ করে দেওয়া হয়েছে। হিসাব বিজ্ঞানের জন্য 100, বাণিজ্য এটা, তারপরে বিজ্ঞানের জন্য 7, মানবিকের জন্য 7। তাহলে এক কথা আমি বলতে পারি যে সি ইউনিটের টোটাল সিট রয়েছে এখানে কত, টোটাল সিট রয়েছে এখানে কিন্তু 515। আর এখানে রয়েছে ব্যবসায়ীদের জন্য 345, বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে 150, আর মানবিক বিভাগের জন্য রয়েছে কত, 20টা। টোটাল কত এখানে, টোটাল হইলো আমাদের কিন্তু এই যে 515। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরে যদি আমি সি ইউনিটের ইয়েগুলো দেখাই, সি ইউনিট যেটা রয়েছে আমাদের, সি ইউনিট এটা কোন ইউনিট, এটা হলো সায়েন্স ইউনিট। আচ্ছা, সায়েন্স ইউনিট আমরা দেখবো না, এখানে জাস্ট ইনফরমেশন দেওয়াগুলো আছে। আমরা মেইনলি কাজ করতেছি বি এবং যে আমাদের এ ইউনিট যেটা রয়েছে রাবি, যেটা আর্টস ইউনিট, সেটা নিয়ে আমরা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এখানে। তো দেখো, তারপর লাস্ট পেজ, এখানে অবিজ্ঞান শাখা যারা রয়েছে বিজ্ঞানের, আমরা আবার আলোচনা করবো কোনটা নিয়ে, বিজ্ঞানের মধ্যে যেটা অবিজ্ঞান যেটা আর কি, সেটা নিয়ে। তো দেখো এখানে অবিজ্ঞানে যেটা রয়েছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ভূগোল, এই প্রশ্নের সংখ্যা 25, 25, 30, মার্ক 1.25 করে, টোটাল মার্ক কত এখানে, টোটাল মার্ক 100, কোশ্চেন হইলো কত, 80টা। যারা বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিবে, অবিজ্ঞান যারা, তাদের জন্য এই আসল সংখ্যাগুলো এখানে রয়েছে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো, আমি যদি প্রত্যেকটা সাবজেক্টের কন্ডিশন ধরে ধরে করতে চাই, আমার আরো সময় চলে যাবে। তো তুমি কি করবে, জাস্ট আমাদেরকে নক দিবা, তোমাদেরকে আমরা এই বিষয় ডিটেইলস সবকিছু এখানে দিয়ে দেব, কোনো সমস্যা নেই। দেখো এখানে অ্যাকচুয়ালি ইয়ের কথা বলা হয়েছিল, যেটা আমরা আগে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, যে সিলেকশন রয়েছে, এখানে সিলেকশনের যে ব্যাপারগুলো সেগুলো রয়েছে এখানে দেওয়া হয়েছে। তো আমি বলবো তোমাদেরকে, তোমরা একটা চাপ ক্রিয়েট করবা বা একটা করবা যে এবার যেন সিলেকশন না থাকে। অটোপাস দেওয়ার ফলে কিন্তু অনেকেই প্লাস পাবে ভাই, অনেক পাবে এখানে, আর এটা তোমাদের জন্য অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে। তো দেখো, রাবিতে তুমি যদি চান্স পেতে চাও, অবশ্যই তোমার রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকে ভালোভাবে পড়তে হবে। আর পাশাপাশি চাইলে তুমি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক, এগুলো পড়তে পারো। এবং বিসিএস কোশ্চেন ব্যাংক এটা তোমার মাস্ট লাগবে। তো এই কোশ্চেন ব্যাংক গুলো নিয়ে নিও, এই কোশ্চেন ব্যাংক গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাবি কোশ্চেন ব্যাংক পড়ার মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি রাবি সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবে। বিসিএস কোশ্চেন ব্যাংক এখান থেকে অনেক সময় হুবহু কমন চলে আসে। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখতেছো, এই যে দেখো আমাদের 10টা বেসিক ক্লাস রয়েছে, জাস্ট কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দিবা, তাহলে তোমাদেরকে এই বেসিক ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে। এগুলো সম্পূর্ণ ফ্রি। আমাদের 3টা ব্যাচ চলতেছে, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, সেকেন্ড টাইমে ফাউন্ডেশন 2। এই দুইটা ব্যাচ 2025 সালে শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতে থাকবে। যারা জাস্ট বিউপির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, বিউপি এফএডব্লিউ সেফটি পুলিশ ফাউন্ডেশন 1, এই ব্যাচে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আমরা কিন্তু ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস নেই, যেখানে তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারবা, কোনো সমস্যা নেই। আমাদের কিন্তু ক্লাস এক্সাম আলাদা হয়, মেমোরাইজিং এক্সাম আলাদা হয়। দেখো, তোমার সিটে এনশিওর করার জন্য এই যে নাম্বারটা দেওয়া রয়েছে, এখানে তুমি ক্যাশ ইন বা সেন্ড মানি করে নক দিতে পারো, তাহলেই হয়ে যাবে। আমাদের একটা স্ট্রং মেন্টর প্যানেল রয়েছে। আমাদের রাবির আইবি এর একটা আপু রয়েছে, জারিন তাসলিম আপু, যিনি আইবিএ, ওনার ম্যারিট হইলো 27তম। ঢাকা ইউনিভার্সিটিতে পিতা আপু রয়েছে, দিলরুবা দিনা আপু রয়েছে 17তম। ইনি কোথা থেকে রয়েছে, ইনি আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রয়েছে। আমরা রয়েছি চবি থেকে, কোনো সমস্যা নেই। যে কোনো প্রবলেম জাস্ট আমাদেরকে নক দেবে, তাহলেই হয়ে যাবে। তো আমাদের কাছে তুমি কিসের জন্য পড়বা, রাবির যে আমাদের সাকসেস লিস্টটা, এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। তোমাদের ফ্রি গ্রুপ রয়েছে, এই ফ্রি গ্রুপে জয়েন হয়ে গেলে তোমাকে সাজেশন হচ্ছে ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সহজে তুমি পেয়ে যাবা। জাস্ট ডিসক্রিপশন বক্স চেক করো, তুমি পেয়ে যাবা। এবং আমাদের কিন্তু লাইভ ক্লাস হয় আবির মাহমুদ পেজে, এই লাইভ ক্লাসগুলো তুমি লিঙ্ক পেয়ে যাবা। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে ডিটেলস যাবতীয় যা যা প্রয়োজন, যে কোনো জিজ্ঞাসা ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড
সবকিছু পেয়ে যাবে। স্লাইডে যদি কোনো বিষয় সমস্যা হয় আমাদের কাছ থেকে সবকিছু তুমি জেনে নিতে পারবা। তো সর্বশেষ যেটা সেটা কি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দেবা, তাহলে তোমাদেরকে আমাদের যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো, ফ্রি ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, গ্রুপে অ্যাড করা হবে। তুমি যদি ব্যাচে ভর্তি হতে চাও একেবারে তাহলেও তোমার কোনো সমস্যা নেই, জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিবা তাহলেই হয়ে যাবে। তো মেইনলি এই পর্যন্ত আলোচনা ছিল। তো সর্বশেষ যে বিষয়টা পরিবর্তন আসতে পারে সেটা এখন সিলেকশন নিয়ে। সিলেকশন যদি গতানুগতিক হয় তাহলে অনেক স্টুডেন্ট এখন পরীক্ষা দিতে পারবে না, অনেক এ প্লাস পেয়েও তুমি পরীক্ষা দিতে পারবে না, এরকম হয়ে যাবে আর কি ব্যাপারটা। যদিও এরকম অ্যাকচুয়ালি অনেক সময় হয় না, অনেক সময় আবার মার্কের উপর, সায়েন্সের বিষয় করে এটা হয় আর কি। আর্টসের তো এ প্লাস লাগে না, একটু নিচে যেটা হলেই হয়। অ্যাকচুয়ালি আমরা যেটা তোমাদেরকে দিয়েছি তার চাইতে এবার বেশি লাগবে, কারণ গতবার ইয়ে ছিল আর কি আমাদের বিশেষের সময় 4.75 সামথিং এইরকম, তারও বেশি পেয়ে 4.9 পেয়েও সায়েন্স থেকে কিন্তু তারা ভর্তি পরীক্ষা দিতে পারে না এই ইউনিটে। ভাবছো একটা ব্যাপার, মানে 4.8, আমি 8ই ধরলাম, যতটুকু জানি 9 আমার ফ্রেন্ড অনেকে দিতে পারে নাই, এটা নিয়ে তারা কিন্তু পরীক্ষা দিতে পারে নাই। কষ্টকর অনেক কিন্তু একটা ব্যাপার। সো এটা নিয়ে এবার একটু তোমাদের ঝামেলার মধ্যে পড়তে পারো, আর যাদের 5 রয়েছে তাদের তো কোনো টেনশনই নাই। তো এই পর্যন্ত মেইনলি আমাদের আলোচনা ছিল। সবাই ভালোভাবে প্রিপারেশন নাও, যে কোনো আপডেট আসলে তোমাদের সামনে আমরা উপস্থাপন করবো, কোনো সমস্যা নেই। তো এই পর্যন্ত মেইনলি আমাদের ভিডিও ছিল। সবাই ভালো থাকো। আমি ছিলাম রাকিবুল ইসলাম, উইলার অ্যাডমিশন কেয়ার থেকে। আসসালামু আলাইকুম।